ডিয়ার স্টুডেন্টস, আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটা পড়ছিলাম। ওয়ান ডাইমেনশনাল মোশনের যে তিনটে ক্লাস হয়েছে আপাতত, যেখানে প্রথম ক্লাসটাতে ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, সেকেন্ড ক্লাসে আমি ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্পর্কে ডিসকাস করেছি, এবং থার্ড ক্লাসে আমরা ভেলোসিটি এবং স্পিড নিয়ে ডিসকাস করেছি। আজকে বেসিক্যালি কতগুলো বিশেষ ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভেলোসিটি এবং অ্যাভারেজ স্পিড নিয়ে ডিসকাস করবো, অর্থাৎ গড় বেগ এবং গড় দ্রুতি। যদিও ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে গড় দ্রুতি এবং গড় বেগের যে এক্সপ্রেশন সেটা সেমই হবে যখন ইউনিট ডিরেকশনাল থাকবে, অর্থাৎ একই অভিমুখ বরাবর যাবে। ঠিক আছে, তো কয়েকটা স্পেশাল কেস আমরা ডিসকাস করব, তার সঙ্গে কয়েকটা প্রবলেম ডিসকাস করব, এবং তারপর আমরা নেক্সট টপিক অর্থাৎ অ্যাক্সিলারেশন বা ত্বরণ সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, যাতে চ্যানেলটার ভিউজ বাড়তে থাকে। আমরা এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, কিন্তু তুলনামূলকভাবে এত ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও ভিউজ তুলনামূলকভাবে কম হচ্ছে। তো তোমরা একটু যদি শেয়ার করো বন্ধুদের সঙ্গে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দাও, ফেসবুকে শেয়ার করো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করো, তাহলে চ্যানেলটা গ্রোথ হবে। চ্যানেলটা যত গ্রোথ হবে আমাদের নাম্বার অফ ভিডিওর সংখ্যা, আমাদের যে এনার্জি সেগুলো বাড়তে থাকবে, বুঝতেই পারছো। তো বেঙ্গলি চ্যানেল এই ধরনের সাধারণত ইউটিউবে দেখা যায় না। তো তোমরা যদি আমাদেরকে হেল্প করো তাহলে একটা ভালো প্ল্যাটফর্ম তোমাদের জন্য তৈরি করতে পারি। ওকে, তো যাই হোক, শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। ওকে, তো আমরা আজকে যেটা ডিসকাস করবো, কতগুলো বিশেষ ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ভেলোসিটির কথা বলবো। তো দেখো, অ্যাভারেজ ভেলোসিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তো আমরা ধরে নিচ্ছি, মনে করো প্রথমে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে S1, তারপর হচ্ছে S2, তারপর হচ্ছে S3। আর S1 ডিসপ্লেসমেন্টের জন্য টাইম সেটা আমরা ধরে নিয়েছি এখানে, সাপোজ ধরে নাও কি S1, T2 এর জন্য S2, আর T3 টাইমে S3। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে কিন্তু S1 প্লাস S2 প্লাস S3, T1 প্লাস T2 প্লাস T3। এবার দেখো, আমরা জানি যে ভেলোসিটি যে ডেফিনেশন ছিল, সেই ভেলোসিটি কি ছিল, সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, V ইকুয়াল টু S আপন T আমরা লিখতে পারি। তো যদি আমরা V1 লিখি, দেখো V1 সেক্ষেত্রে হবে S1 বাই T1। হ্যাঁ, V1 হয়ে যাবে দেখো S1 বাই T1। তাহলে S1 সমান আমরা লিখে দিতে পারি কিন্তু V1 T1 লিখতে পারি। তেমনি S2 সমান V2 T2 লিখতে পারি আমরা। S2 ইকুয়াল টু আমরা লিখতে পারি V2 T2, হ্যাঁ না। তেমনি আমরা S3 সমান লিখতে পারি V3 T3। তাহলে ইন টার্মস অফ V যদি আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা লিখতে পারি এইভাবে, যে V1 T1 প্লাস V2 T2 প্লাস V3 T3। ওকে, তো এইভাবে আমরা কিন্তু এটা করতে পারবো। তো এটা একটা ভেরি সিম্পল একদম প্রথম এভারেজ ভেলোসিটি যে ডেফিনেশন, যে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম, এবং সেটাকে আমরা ইন টার্মস অফ ভেলোসিটি রিপ্রেজেন্ট করতে পারি। এখন আবার একটা স্পেশাল কেস আমরা ডিসকাস করব। যেমন ধরো, প্রথমে আমরা যদি বলি যে কোনো একটা মনে করো সিস্টেম, কোনো একটা মনে করো যে পাথ রয়েছে, সেই পাথটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা টোটাল পাথকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। টোটাল পাথকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। বললাম কি না, if a body travels with a velocity v1 for the first half of the journey time, অর্থাৎ প্রথম অর্ধেক সময়ে, সাপোজ মনে করো প্রথম অর্ধেক সময়ে এটা v1 ভেলোসিটি নিয়ে গেছে, আর সেকেন্ড হাফে মানে দ্বিতীয় অর্ধেক সময়ে মনে করো এটা v2 ভেলোসিটি নিয়ে গেছে। ওকে, তাহলে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি যেটা হবে সেটা হচ্ছে v ইকুয়াল টু v1 প্লাস v2 ডিভাইড বাই 2। তো যদি আমরা টোটাল টাইমটাকে আমরা 2t বলে দিই, টোটাল টাইম যদি আমরা টোটাল টাইম ট্রাভেলটাকে আমরা 2t বলি, তাহলে দেখো অর্ধেক সময় মানে এটার জন্য t হয়ে যাবে, এটার জন্য t হয়ে যাবে। কিন্তু এটা নেসেসারি নয় যে এই ডিসপ্লেসমেন্ট গুলো সেম হবে। অর্থাৎ এই দিকের ডিসপ্লেসমেন্ট যদি আমরা S1 বলি, এর ডিসপ্লেসমেন্ট যদি আমরা S2 বলি, তাহলে দেখো তাহলে কি হবে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে অ্যাভারেজ ভেলোসিটি যেটা হবে v অ্যাভারেজ, সেটা কি হবে S1 প্লাস S2, S1 প্লাস S2 ডিভাইড বাই T1 প্লাস T2। দেখো এই এক্সপ্রেশনটি যেখানে তিনটে পার্ট ছিল, আমরা দুটো পার্ট লিখি, জাস্ট S1 প্লাস S2 ডিভাইড বাই T1 প্লাস T2। এখন আমরা S1 কে যদি আমরা ইন টার্মস অফ VT লিখি, তাহলে V1T হবে প্লাস হয়ে যাবে V2T, আর এই দুটো টি যেহেতু সেম আছে তাহলে T1 প্লাস T2 হয়ে যাবে T প্লাস T। তাহলে দেখো উপরে যদি আমরা T কমন নিই, হয়ে যাচ্ছে V1 প্লাস V2 ডিভাইড বাই নিচে দেখো 2T হয়ে যাচ্ছে, তাহলে T ক্যান্সেল আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সমীকরণটা যেটা পাবো সেটা হচ্ছে V1 প্লাস V2 বাই 2। তো এই এক্সপ্রেশনটা তোমরা এমনিতে মনে রাখতে পারো যে টোটাল পাথে যদি অর্ধেক সময় মানে পুরো সময়টা যদি অর্ধেক সময় একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে চলে, বাকি অর্ধেক সময় যদি আরেকটা ভেলোসিটি নিয়ে চলে, তাহলে আমরা তার অ্যাভারেজ ভেলোসিটিটা প্রয়োগ করতে পারো V1 প্লাস V2 বাই 2। তেমনি যদি আমাদের আরেকটা পোর্শন থাকতো মনে করো V3, তাহলে হয়তো V1 প্লাস V2 প্লাস V3 বাই 3।
তো এইভাবে আমরা অ্যাভারেজ ভেলোসিটি আমরা বের করতে পারবো কখন না যখন এই টাইমের সাপেক্ষে পাথটাকে ভাগ করা হবে। কিন্তু যে আমরা পাথটাকে ভাগ করছি দুটো ভাগে, আমরা বলছি যে অর্ধেক সময় v1 ভেলোসিটি চলছে, বাকি অর্ধেক সময় v2 ভেলোসিটি চলছে। কিন্তু এমনও তো হতে পারে যে পুরো পাথটাকে আমরা ডিস্টেন্সের সাপেক্ষে বা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে ভাগ করলাম, যে প্রথম অর্ধেক পাথ v1 ভেলোসিটি নিয়ে চলছে, দ্বিতীয় অর্ধেক পাথ v2 ভেলোসিটি নিয়ে চলছে। সেক্ষেত্রে টাইমটা ডিফারেন্ট হবে, কিন্তু ডিস্টেন্সটা মনে করো সেম হয়ে গেল, t1 টাইমে যে ডিস্টেন্স ট্রাভেল করছে t2 টাইমে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে, বাট ভেলোসিটি ডিফারেন্স। দেখো এখানে আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট দুটো কথাই প্যারালালি ইউজ করছি, তার কারণ বুঝতে পারছো স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সেম হবে ম্যাগনিটিউড। ওকে, তো আমরা নেক্সট যেটা বলবো, দেখো নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, যে যদি মনে করো প্রথম ফার্স্ট হাফ অফ ইটস জার্নি, ইফ এ বডি কভার্স ফার্স্ট হাফ অফ ইটস জার্নি উইথ ইউনিফর্ম ভেলোসিটি v1 and second half of the journey with uniform velocity v2। এই মানে কি, এই মানে হচ্ছে যে আমরা অর্ধেক ভাগে ভাগ করছি। হ্যাঁ, পুরো যে পাথটা রয়েছে এর অর্ধেক মনে করো এই পাশটা s, এই পাশটাও s, তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে যে v1, এখানে ভেলোসিটি v2, কিন্তু টাইমটা এখানে ডিফারেন্ট হবে t1 t2। তাহলে সেক্ষেত্রে যদি আমরা অ্যাভারেজ ভেলোসিটি, আমাদের যে ফর্মুলা ছিল v অ্যাভারেজ, সেটা যদি আমরা লিখি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, সিম্পলি s1 প্লাস s2 জায়গায় হবে s প্লাস s ডিভাইডেড বাই টোটাল টাইম যেটা হয়ে যাবে সেটা হচ্ছে t1 প্লাস t2। এবার দেখো t1 t2 থেকে আমরা ইন টার্মস অফ ভেলোসিটি প্রকাশ করতে পারি, কারণ s ইকুয়াল টু আমরা কি জানি v বাই t, তাহলে s ইকুয়াল টু হয়ে যাবে v1 বাই t1, আবার এই s ইকুয়াল টু হয়ে যাবে v2 বাই t2। তাহলে যদি আমরা t1 বলি, তাহলে t1 কত হবে, v1 বাই s, সরি এটা t ইকুয়াল টু s ইকুয়াল টু v ইনটু t, s ইকুয়াল টু v1 t1। তাহলে আমরা যদি t1 ইকুয়াল টু লিখতে চাই হয়ে যাবে s আপন v1। সিমিলারলি s ইকুয়াল টু আমরা লিখতে পারি v2 t2, তাই যদি আমরা t2 ইকুয়াল টু লিখতে চাই হয়ে যাবে s আপন v2। তাহলে যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, দেখো s প্লাস s উপরে হয়ে যাবে 2s, নিচে যে t1 আছে t1 এর জায়গায় আমরা লিখতে পারি দেখো s আপন v1 প্লাস t2 এর জায়গায় লিখতে পারি কি s আপন v2, ঠিক কিনা? তাহলে s যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। এটা যদি একটু তোমরা সিম্পলিফাই করো পেয়ে যাবে কি 2 v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। তাহলে এটা হলো দেখো অ্যাভারেজ ভেলোসিটি। কখন না যখন পুরো জার্নিটাকে ডিস্টেন্সের সাপেক্ষে বা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে আমরা হাফ ভাগ করে দেবো। ওকে, তেমনি মনে করো যদি তিনটে পার্ট থাকে, সাপোজ v1 v2 v3, যদি তিনটে পার্ট থাকে v1 v2 v3, তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশনটা কিরকম হবে, সেক্ষেত্রে এক্সপ্রেশনটা হয়ে যাবে v ইকুয়াল টু, তখন হয়ে যাবে 3 ডিভাইডেড বাই, যখন 2 ডিভাইড বাই আছে 3 ডিভাইড বাই হয়ে যাবে 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3। ওকে, তো দেখো আমরা নেক্সট সেটাই বলেছি। ওকে, যে যদি ফার্স্ট 1/3 v1 হয়, ফার্স্ট 1/3 ডিস্টেন্স যদি v1 ভেলোসিটি যায়, সেকেন্ড 1/3 এটা হবে v2 তে, আর থার্ড 1/3 যদি আমরা v3 স্পিডে যাই, তাহলে যে অ্যাভারেজ স্পিড হবে সেটা হচ্ছে এটা, যেটা আমি একটু আগে বলছিলাম যে v অ্যাভারেজ যেটা হয়ে যাবে সেটা 3 ডিভাইড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3 সেম ওয়েতে। তখন এটা যদি তোমরা এটাকে একটু স্প্লিট করো বা এটা যদি একটু তোমরা সমাধান করো, এটা পেয়ে যাবে 3 v1 v2 v3, হ্যাঁ, ডিভাইড বাই v1 v2 প্লাস v2 v3 প্লাস v3 v1। তাহলে এটা হয়ে যাবে তখন সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড। ওকে, তো অ্যাভারেজ স্পিডে এই দু তিনটে যে স্পেশাল কেস বললাম, এই কেসগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, এগুলো দিয়ে প্রবলেমস হবে। তো আমরা দুটো প্রবলেমস করি। দেখো এখানে যে প্রবলেমটা বলছে যে a body moves from A to B with a constant speed 20 km/h and then from B to A with a constant speed of 30 km/h। প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে অ্যাপ্লিকেশন হবে ফর্মুলাটা। আমি ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লিকেশন করতে পারবো 30 km/h, then find the average speed of the car। দেখো দুটো পয়েন্ট A এবং B পয়েন্টের কথা বলছি। সাপোজ আমরা যদি বলি যে দিস ইজ পয়েন্ট A and this is point B, তাহলে A থেকে B তে যাচ্ছে, বডি মুভস ফ্রম A to B উইথ আ কনস্ট্যান্ট স্পিড অফ 20 km/h। তাহলে 20 km/h এবার এদিকে যাচ্ছে A থেকে B, সেটা আমরা v1 বলছি। তাহলে v1 সমান হয়ে গেল কত না 20 km/h।
এবার দেখো কি বলছে, এন্ড দেন ফ্রম বি টু এ, মানে ঘুরে আসছে, ঘুরে আসার সময় দেখো হয়ে যাচ্ছে v2, সাপোজ যেটা এখানে 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাহলে v2 সমান আমরা ধরে নিলাম 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি বলছে, দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, তাহলে এর অ্যাভারেজ স্পিড কি হবে। তাহলে দেখো যে সেকেন্ড কেসটা আমরা করেছিলাম একটু আগেই, যদি আমরা পুরো পাথটাকে ডিস্টেন্সের সাপেক্ষে ভাগ করি, মনে করো, তাহলে অর্ধেক যদি v1 ভেলোসিটিতে যায়, বাকি অর্ধেক যদি v2 ভেলোসিটিতে যায়, তাহলে অ্যাভারেজ যেটা হয় v ইকুয়াল টু 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই কেসটা এবং এই কেসটা হচ্ছে সেম, স্পিডের সাপেক্ষে অন্তত, ভেলোসিটি কিন্তু একই নয়, কারণ ডিসপ্লেসমেন্ট দেখো, এটা যদি a থেকে b তে গিয়ে আবার b থেকে a তে ফিরে আসে তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে। অ্যাভারেজ ভেলোসিটি যদি চাই তাহলে কিন্তু জিরো হতো, কিন্তু কি চেয়েছে, অ্যাভারেজ স্পিড চেয়েছে, অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিডের জন্য এই কেসটা আর এই কেসটা সেম কেস। কেন দেখো না, যদি আমরা বলি এই পয়েন্টটা a পয়েন্ট আর এই পয়েন্টটা b পয়েন্ট, তাহলে a থেকে b গেছে, দেখো a থেকে b। এবার যদি আমরা বলি যে b থেকে a এসছে, সেটা ইকুইভ্যালেন্ট টু এই দিকের পোরশনটা, কারণ ধরো যে ডিসটেন্সটা যাবে আবার সেই ডিসটেন্সটা একটু ফিরে আসছে, তাহলে পুরো যে হোল জার্নিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি উইথ রেসপেক্ট টু ডিসটেন্স ট্রাভেল। তাহলে প্রথম যে হাফ ডিসটেন্স ট্রাভেলটা করেছে সেটা যদি ভেলোসিটি v1 হয়, তখন ফিরে আসছে সেটা আমরা বলতে পারি দ্বিতীয় অর্ধেক যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা v2 স্পিডে করেছে। তাহলে দ্য কেস ইজ সেম, 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। তো এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা পুট করতে পারবে যে 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইড বাই 20 প্লাস 30 50। তো এটা হয়ে যাবে জাস্ট। তো কত হচ্ছে হলো 60, এটা কাটাকুটি 5 4 20, তাহলে 4 ইন্টু 2 8, 8 ইন্টু 3 24 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাবে তোমাদের অ্যাভারেজ স্পিড। আর ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে যদিও তোমাদের এবারে ডেসক্রিপটিভ কোশ্চেন নেই, তবু আমি বলে দিচ্ছি ডেসক্রিপটিভ কোশ্চেন যদি এরকম ধরনের কোশ্চেন থাকে কিভাবে সলভ করবে, ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করবে না। সেক্ষেত্রে তোমরা যেরকম ভাবে এই প্রমাণটা হলো সেরকম ভাবে করবে যে v ইকুয়াল টু প্রথমে লিখবে যে s1 প্লাস s2, হ্যাঁ, ডিভাইড বাই t1 প্লাস t2। তারপরে তোমরা এটা বলবে যে যেহেতু ডিসটেন্সটা আমাদের সমান আছে তাহলে এটা আমরা s প্লাস s লিখতে পারি, আর এটার সময় আমরা লিখবো s বাই v1 প্লাস s বাই v2। হ্যাঁ, তারপরে তোমরা 2s উপরে করবে, তাহলে s কেটে যাবে, 2 ডিভাইড বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। তাহলে তোমরা এই ফর্মুলাটা তারপরে পাবে, এটা করে তারপর মানটা বসাবে যদি ডেসক্রিপটিভ কোশ্চেন হয়। কিন্তু যদি এবারে পরীক্ষাতে ডেসক্রিপটিভ থাকবে না, এমসিকিউ থাকবে, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারবে। ওকে, ক্লিয়ার। নেক্সট একটা প্রবলেম দেখো, এটা জাস্ট ভেক্টর সাবট্রাকশনের একটা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি। ঠিক আছে, বলছে a car is moving in a circular path, কি বলছে দেখো, a car is moving in a circular path মানে একটা গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে উইথ a uniform speed of 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম সুষম বেগে এটা ঘুরছে। ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য কার when it is at diametrically opposite. Find the change in velocity of the car when it is at diametrically opposite. তো ইউনিফর্ম স্পিড মানে স্পিডটা সবসময় একই থাকবে, ম্যাগনিটিউডটা সবসময় একই থাকবে, ইউনিফর্ম। তো তোমাদেরকে আমি থিওরি পড়ানোর সময় যেমন যখন আমরা বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর বলেছিলাম যে অ্যাভারেজ ভেলোসিটির কথা, যদি ইউনিফর্ম স্পিডে থাকে আমি বলেছিলাম যে ভিটা যদি সবসময় কনস্ট্যান্ট হয়। ইউনিফর্ম স্পিড মানে কি দেখো, ইউনিফর্ম স্পিড মানে আমি একটু বলে নিই, ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে যে ভি এর কথা বলছি ম্যাগনিটিউড, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে চেঞ্জ হবে না। আর দেখো যদি ইউনিফর্ম ভেলোসিটি বলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর মানে কি, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট থাকবে। ওকে, তখন ইউনিফর্ম ভেলোসিটি হয়ে যাবে। ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে সিম্পল ম্যাগনিটিউডটা সেম থাকবে। ওকে, বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য কার হোয়েন ইট ইজ এ ডায়ামেট্রিক্যালি অপোজিট, মানে ব্যাস বরাবর যখন বিপরীত মুখে থাকবে। ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে হচ্ছে দেখো, মনে করো এটা একটা বৃত্তীয় পথ, যে বৃত্তীয় পথে সাপোজ মনে করো যে গাড়িটা ঘুরছে, তাহলে কোনো এক মুহূর্তে গাড়িটা যখন এই পজিশনে রয়েছে তখন এর স্পিড এই বরাবর বলছে, সাপোজ আমরা ধরে নিলাম যে এর মানটা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড, v1 ইকুয়াল টু আমরা বলতে পারি 20 মিটার পার সেকেন্ড। এবারে কি বলছে, ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য কার হোয়েন ইট ইজ ডায়ামেট্রিক্যালি অপোজিট, মানে যখন এইখানে আছে, এইখানে যখন আছে তখন যদি কারটা এই বরাবর যদি মুভ করে তাহলে এইখানে যখন ডায়ামেট্রিক্যালি অপোজিট, ডায়ামিটার এটা দেখো, তাহলে ডায়ামিটার এটা যদি এক প্রান্ত হয় অপোজিট প্রান্ত এইটা হবে, তখন তার স্পিডটা থাকবে এই বরাবর v2। এখন দেখো ভেলোসিটি বলছে, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি,
তাহলে এটা v1 ভেক্টর, এটা v2 ভেক্টর হবে। কিন্তু এদের ম্যাগনিটিউড সেম, v1 ভেক্টরের যে ম্যাগনিটিউড যেমন 20 মিটার পার সেকেন্ড, তেমনি v2 ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা 20 মিটার পার সেকেন্ডই হবে। কারণ কি, এটা ইউনিফর্ম স্পিডে চলছে, অর্থাৎ এর যে ভেলোসিটির মান সেটা একই হবে। কিন্তু অভিমুখ আলাদা, অভিমুখ আলাদা হওয়ার জন্যই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, যে চেঞ্জটা আমাকে নির্ণয় করতে বলছে এখানে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি আমরা বলতে পারি v2 মাইনাস v1। দেখো আমরা যদি এটা ভেক্টরিক্যালি ডায়াগ্রামটা আমরা আঁকার চেষ্টা করি, আমরা বুঝতে পারবো। দেখো দুটো পুরো এবং ডায়ামেট্রিক্যালি অপোজিট আছে, এদিক বরাবর v1 রয়েছে, এদিক বরাবর v2 রয়েছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে? দেখো চেঞ্জ ইন ভেলোসিটি বা বেগের যে পরিবর্তন, আমরা বলতে পারি ডেল্টা ভি, যেটা হয়ে যাবে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। এবং v2 এবং v1 এর মধ্যবর্তী যে কোণ, সেটা আমরা বলতে পারছি অপোজিট আছে। তাই যদি অপোজিট থাকে, মনে করো আমরা যদি ভেক্টরের ফর্মুলা ইউজ করি, তাহলে আমাদের কি হবে? এটা ডেল্টা ভি এর যে ম্যাগনিটিউড হবে আমরা জানি, সেটা হয়ে যায় স্কয়ার রুট অফ v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার মাইনাস 2 v1 v2 cos থিটা। এটা হওয়া উচিত, যেখানে থিটাটা হচ্ছে v1 এবং v2 এর মধ্যবর্তী কোণ। কিন্তু যেহেতু v1 এবং v2 এর মান সমান, আমরা দুটোকে v ধরে নিতে পারি। তাহলে স্কয়ার রুট অফ v স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস 2 v স্কয়ার cos থিটা। তাহলে যদি আমরা এখানে লিখি হবে 2 v স্কয়ার মাইনাস 2 v স্কয়ার cos থিটা। তাহলে 2 v স্কয়ার যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 2 v স্কয়ার ইন্টু 1 মাইনাস cos থিটা। এবার দেখো 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা। তাহলে এটা হবে 2 v স্কয়ার ইন্টু 2 sin স্কয়ার থিটা। তার মানে যে ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি আমরা ডেল্টা ভি, সেটা স্কয়ার রুট অফ 4 v স্কয়ার sin স্কয়ার থিটা। দেখো 4 v স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 2 v sin থিটা। দিস ইজ থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2। তো 2 v sin থিটা বাই 2, এটা ফর্মুলা। দেখো তোমরা জানো যে 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা। যদি তোমাদের অংশকোণ পড়া হয়ে গেছে ত্রিকোণমিতিতে, তাহলে তোমরা দেখবে যে 1 মাইনাস cos থিটার ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। এই ফর্মুলা তোমরা মনে রাখতে পারো এমনিতে। আমি এখানে লিখে দিচ্ছি যে 1 মাইনাস cos থিটা, এটা যে ত্রিকোণমিতির একটা ফর্মুলা, যেটা ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। যদি তোমাদের অংশকোণ না পড়া হয়েছে এখন অবধি, তাহলে এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখো। তাহলে দেখো এই যে ডেল্টা ভি এর মানটা বের হচ্ছে 2 v sin থিটা বাই 2, এটা আমরা জেনারেল ফর্ম হিসেবে মনে রেখে দিতে পারি। শুধু আমাদের জানার প্রয়োজন কি হবে, v1 আর v2 এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এখানে v1 আর v2 এর মধ্যবর্তী কোণ কত আছে? এইদিকে আছে v1, এদিকে আছে v2, তাহলে মধ্যবর্তী কোণ অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 2v ইনটু sin 180 upon 2 মানে sin 90 মানে 1। তাহলে 2v আর v কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড, তার মানে 2 ইনটু 20 মানে 40 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। মনে করো যদি এটা এমন হতো, সাপোজ যদি এইভাবে চলতো, হ্যাঁ এটা যে একটা পাথ, বৃত্তাকার পাথ, সাপোজ কোন মুহূর্তে এইখানে আছে, পরের মুহূর্তে এইখানে আছে, তো আমাকে বললো যে এই অবস্থায় ভেলোসিটি চেঞ্জ কত হবে। তাহলে এদিকে v1 এদিকে v2, তাহলে দেখো v1 আর v2 এর মধ্যবর্তী কোণ তখন কত হয়ে যাবে? 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা থিটার জায়গায় জাস্ট 90 বসিয়ে দিতাম, তাহলে 2v sin 45 হয়ে যেত। তো এইভাবে আমরা যদি এই ফর্মুলাটা এবার মনে রাখতে পারি যে v1 এবং v2 ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় এবং দুটোর ম্যাগনিটিউড যদি সেম হয়, v1 আর v2 এর ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বা চেঞ্জ ইন স্পিড যেটা হবে সেটা 2v sin থিটা বাই 2। যে মানটা হবে ভেলোসিটির পরিবর্তনের যে মানটা হবে সেটা 2v sin থিটা বাই 2, যদি আমরা v1 এবং v2 এর মধ্যবর্তী কোণ আমাদের জানা হবে। কিন্তু স্পিড চেঞ্জ ইন স্পিড 0, কারণ কি স্পিড মানে ম্যাগনিটিউড, দেখো ম্যাগনিটিউড তো সেম আছে, ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হয় না। 20 মাইনাস 20 0, চেঞ্জ হয়ে যায় কিসে? ডিরেকশনের চেঞ্জ হয়ে যায়, তাই ভেলোসিটির আমরা চেঞ্জ পাচ্ছি, ভেলোসিটির চেঞ্জ পাচ্ছি। ওকে, তো এটা 180 ডিগ্রিতে আছে ডায়ামেট্রিক্যালি অপোজিট হওয়ার জন্য, কিন্তু এটা নেসেসারি নয় যে সবসময় 180 ডিগ্রি থাকবে। আদারওয়াইজ কোনো অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। ওকে, তো এইভাবে তোমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে বাই ইউজিং দিস প্রসেস। ওকে, তো অ্যাভারেজ ভেলোসিটি সম্পর্কে আমরা কয়েকটা প্রবলেমস এবং ভেলোসিটি সম্পর্কে আমাদের ডিটেইলস ডিসকাশন হলো। পরে আমি আবার এমসিকিউ যখন ডিসকাস করব সেখানে অনেক প্রবলেমস করাবো। আপাতত আমরা থিওরি পার্টের সঙ্গে সঙ্গে কিছু প্রবলেমস করছি, যাতে করে আমাদের একটু বুঝতে সুবিধা হয় থিওরিটা। ওকে, তো নেক্সট আমাদের যেটা হবে পোরশন, সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন, ত্বরণ। নেক্সট টপিক অবভিয়াসলি ত্বরণ, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অ্যাক্সিলারেশন বা বলতে পারি ত্বরণ। ত্বরণের কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই, এটা একটা পিওরলি ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ত্বরণ কি? দেখো
আমরা পরপর বলে আসি। যখন প্রথমে আমরা কি বলি, প্রথমে আমরা ডিফাইন করেছিলাম দেখো পজিশন, আর তারপরে কি হলো চেঞ্জ অফ পজিশন ডেল্টা আর, তারপরে কি হলো রেট অফ চেঞ্জ অফ পজিশন ডেল্টা আর বাই ডেল্টা টি। এখানে অব্দি এসছে। এটা কি পজিশন। চেঞ্জ অফ পজিশন মানে কি, চেঞ্জ অফ পজিশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম মানে হচ্ছে ভেলোসিটি। এবার আমরা দেখবো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ডেল্টা ভি আপন ডেল্টা টি, এইটাকে বলা হবে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা এ দিয়ে প্রকাশ করব, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এবং অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু আসলে হচ্ছে যে এ ভেক্টর ইকুয়াল টু আসলে হচ্ছে যে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি যদি ডেল্টা ভি হয় উইথ রেসপেক্ট টু টাইম মানে ডেল্টা টি। এবং আমি বারবার বলছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান। এই বিষয়টা আসলে হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। আবার যদি ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক অ্যাক্সিলারেশন বের করতে চাই এ, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা এইভাবে, এটাকে আমরা এ এভি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে আমরা লিখতে পারি এ আই এন টি নিচে, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস। সেক্ষেত্রে আমরা বলবো যে লিমিট, যেরকম আমরা ভেলোসিটির ক্ষেত্রে বলেছিলাম সেম থিং, ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা ভি আপন ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়াল টু ডিভি আপন ডিটি। আর যদি আমরা ইন ম্যাগনিটিউড লিখি সিম্পল এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, আমরা এটা ইউজ করবো ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে। কিন্তু ইন জেনারেল এ ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ডিভি ভেক্টর আপন ডিটি। ওকে, তো এটা খুব ক্ষুদ্র সময়ের জন্য তাৎক্ষণিক সময়ে আমাদের এটা হয়। তাহলে আমাদের যেটা যেমন স্পিডের ক্ষেত্রে বা ভেলোসিটির ক্ষেত্রে মনে রাখতে হয়েছিল ডিএসডিটি বা ডিআরডিটি, এখানেও তেমনি মনে রাখতে হবে ডিভিডিটি। আরেকটা বিষয় এখানেও হবে, যদি আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়, অর্থাৎ যদি সময়ের সঙ্গে সঙ্গে যদি অ্যাক্সিলারেশনের কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কিন্তু এ ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এর অভিমুখ এবং মানের কোনো পরিবর্তন হবে না। এবং আমরা এই চ্যাপ্টারে যা পড়বো, যেটুকু থিওরি আমরা পড়বো, সেটা বেসিক্যালি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেই পড়বো অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমাদের সিলেবাসে নেই। কখনো কখনো আমরা দেখি যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের কোশ্চেন দিয়ে দেয়, বাট যে প্রসেসটা আমরা ফলো করবো ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে সেম প্রসেসেই হবে, শুধুমাত্র ম্যাথমেটিক্সটা একটু সামান্য চেঞ্জ হবে, যেটা আমাদের বোর্ড এক্সামের সিলেবাসে নেই, কিন্তু অনেক সময় যেই বা নেটে কোশ্চেন দিয়ে দেয়। তো সেগুলো আমরা লাস্টের দিকে ডিসকাস করে নেব। ওকে, তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলছে এমন কোনো পার্টিকেলের এই যে ডায়নামিক্যাল ভেরিয়েবলগুলোর কথা বললাম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলোর মধ্যে কি রিলেশন রয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, যেগুলোকে সাধারণত বলা হয় যে ইকুয়েশন অফ মোশন ফর ওয়ান ডাইমেনশনাল মোশন। তো সেইগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব এবং আরো কিছু প্রবলেমস ডিসকাস করব। ওকে, তো আমরা যে বেসিক ডায়নামিক্যাল ভেরিয়েবলগুলোর কথা বলছিলাম টু স্টাডি মোশন, সেই বেসিক ডায়নামিক্যাল ভেরিয়েবলগুলোর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন সম্পর্কে আমরা পড়লাম এবং তাদের যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল অপারেশন সেগুলো সম্পর্কে আমরা বলেছি, এবং তার সাথে সাথে আমরা এটাও ডিসকাস করেছি যে কিভাবে আমরা বেসিক প্রবলেমস গুলো সলভ করতে পারবো এই ফর্মুলাগুলোর সাহায্যে। নেক্সট আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন গুলোকে সেট করা, এবং ইকুয়েশন অফ মোশন গুলোকে আমরা তিনটি পদ্ধতিতে সেট করব। একটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড, সেকেন্ড ওয়ান হচ্ছে যে ক্যালকুলাস মেথড, এন্ড থার্ড ওয়ান হচ্ছে যে গ্রাফিক্যাল মেথড। তো অ্যালজেব্রিক মেথডটা করানোর পরেই আমি কিছু প্রবলেমস করব। তারপর যখন আমরা ক্যালকুলাস মেথডে যাব, তার আগে আমরা ক্যালকুলাস সম্পর্কে পড়বো, তখন তোমাদের এই নোটেশনগুলো আরো বেশি ক্লিয়ার হবে। এই যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল ভি বাই ডেল টি ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, যেগুলো আমি লিখছি সেগুলো আরো মোর ক্লিয়ার হবে। তো আমরা ক্যালকুলাস ডিসকাস করে যেমন ইকুয়েশনের মেশনগুলো ক্যালকুলাসের সাহায্যে করব, তেমনি আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস কিছু ডিসকাস করব, গ্রাফ সম্পর্কে ডিসকাস করব, এবং তারপর আমরা গ্রাফের উপর ভিত্তি করে যে বিষয়গুলো, যে প্রমাণগুলো হবে, যে ডিসকাশনগুলো হবে সেগুলো করব। তো আমরা ম্যাথমেটিক্যাল টুলস যেখানে যা লাগবে ফিজিক্সে একটু আমরা সামান্য ডিসকাস করেই সেই টপিকস আমরা ঢুকবো। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো এখানে।